জয়গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব স্মৃতিকথা। লিখছেন শ্রীমতী গোপবালা দেবী। জয়গুরু। শ্রাবণ মাস, শ্রী শ্রী ঠাকুরের উপস্থিতিতে ব্রজবালা দেহত্যাগ করল। ব্রজ আমার কমাসের ছোট। দুজনে একসঙ্গে থাকি এবং স্কুলে একই ক্লাসে পড়াশোনা করি। ঝগড়া বা মনোমালিন্য দুজনের মধ্যে মোটেও ছিল না। ব্রজ চলে যাওয়াতে মনটা কেমন যে হয়ে গেল। ব্রজ ও শম্ভুর মৃত্যুর পর শ্রী শ্রী ঠাকুর কাকাদের কাছে একখানা চিঠি লিখেছিলেন। ঠাকুর দেখছি মানুষকে চিঠিও লেখেন। ঠাকুরকে একা পাওয়া যায় না, সবসময় লোকের ভিড়। আমার মনের কথাগুলি ঠাকুরের কাছে কী প্রকারে পৌঁছানো যায়। ভালোই হলো, ঠাকুর কাকাদের চিঠির উত্তর দিয়েছেন। আমার চিঠিতে লেখা কথাগুলির নিশ্চয়ই উত্তর দেবেন। বুকে সাহস করে অনেকগুলি কথা লিখলাম, কিন্তু ঠাকুর কোনোই উত্তর দিলেন না। ঠাকুরের প্রতি খুব অভিমান হলো। তাই বলে সবাইকে বুঝতে দেব কেন? আমার কথা, আমার অভিমান আমার মনেই থাক। সুযোগ একদিন আসবেই। পৌষ মাসে ঠাকুর পুনরায় এলেন। সেদিন ছিল বৃহস্পতিবার, মহিলা সঙ্গ, শীতের দিন। ঠাকুর শয়নঘরে বিছানার উপরে গড়গড়া হাতে নিয়ে বসে আছেন। আরতি হচ্ছে। ঠাকুর মাঝে মাঝে গড়গড়ায় টান দিচ্ছেন আর পিটপিট করে লক্ষ্য করছেন সবাই এসেছে কিনা। আমি কিন্তু মহিলা সঙ্গে যোগ দিই নাই, কারণ তুমি ঠাকুর অন্তর্যামী, সবই জানো। তবে আমার চিঠির উত্তর দেবে না কেন? সামনাসামনি কথা বলার সুযোগ করে উত্তর দাও, তাও দেবে না। শুধু শুধু চিৎকার করে গলা ফাটিয়ে লাভ কি? রাগে দুঃখে অভিমানে বড় ঘরের কাঠের দোতলায় শুয়ে শুয়ে কাঁদছিলাম। আরতি শেষ হয়ে যেতেই ঠাকুর ভুবন মহারাজকে বললেন, সুরকে ডাকো। মন প্রাণ তো ঠাকুর ঘরেই ছিল। একটা ডাক দিতে এক ছুটে ঠাকুরের সামনে যেয়ে দাঁড়ালাম। সবাই অবাক হয়ে চুপ করে আছেন। ঠাকুর বললেন, তোমরা দরজা চাপিয়ে দিয়ে বাইরে একটু অপেক্ষা করো। ঠাকুরের হুকুম। আমার প্রতি রাগে গড়গড় করতে করতে সবাই বাইরে এসে দাঁড়ালো। এক হাত দূরেই দাঁড়িয়েছিলাম। ঠাকুর হাত বাড়াতেই বললাম, আমায় ছোবে না। ঠাকুর হাত ধরে টেনে কোলের কাছে নিয়ে বললেন, আমি ছুঁয়ে পবিত্র করে নিলাম। শুধু ভস্য, শুধু ছাই, মূল্য যার কিছু নাই। মূল্য তারে করিলে অর্পণ, পরশিয়ে পরশ রতন। ঠাকুর আমায় প্রশ্ন করলেন, আমায় কিছু বলবে? আমার চিঠি পাও নাই? চিঠির জবাব চাই? তুমি লিখেছ তোদের সকলকেই একে একে আকর্ষণ করে সে আনন্দধামে নিয়ে যাব। সেখানে আবার মহামিলন হবে। ব্রজ ও শম্ভু আমার কাছেই আছে, ইত্যাদি ইত্যাদি। মেয়েরা বুঝি এ বাড়ির কেউ না? আমাদের কথা তো কিছু লেখো নাই। তোমার এক চোখেমি বেশ আছে। ঠাকুর, তোরা কি এ বাড়ি ছাড়া? খুব বলেছ। দুদিন বাদে যখন বিয়ে দিয়ে দূর করে দেবে, তখন কি আর তুমি আমাদের দেখবে? কোথা তুমি আর কোথায় আমরা? তুমি যদি তাদের কাছে পরিচিত না হও তো সোনাই সোহাগা। তোমার ওসব ছেলে ভুলানো কথা শুনতে চাই না। আমি বিয়ে করব না, সংসার করব না। মৃত্যু দিয়ে তোমার কাছে ব্রজর মতো নিয়ে যাও, সব ঝামেলা মিটেই যাবে। এ বাড়িতে তুমি অকুণ্ঠিতভাবে বিরাজ করো এবং করবে। এ বাড়িতে আমাদের স্থান নাই। মেয়ে বড় হলেই বিদায় করে দেয়, তখন তুমি আমায় ভুলে যাবে। আমি পরের বাড়িতে গিয়ে পর হয়ে আমিও তোমায় ভুলে যাব। আমি দুঃখে অভিমানে চোখের জলে ভাসতে ভাসতে কথা বলছি, আর ঠাকুর হেসে হেসে কথা বলায় আমার দুঃখ স্রোতের মতো চোখের জলে ভেসে যাচ্ছে। ওরা দীক্ষা নিতে হবে কুলগুরুর কাছে। ঠাকুর, নিবি দীক্ষা? অশান্তি করবি না? আমার আসনে কেউ বসতে পারবে না। তবে তুমি আমায় দীক্ষা দাও, আমি তোর দীক্ষা। এই নাম, এই মূর্তি সবসময় চিন্তা করবি। ঠাকুর, তোমার পেঁচানো কথা আমি বুঝি না। ঠাকুর, আমার কথাই তো দীক্ষা। এবার খুশি হয়েছ? কোনো জবাব দিলাম না, কারণ এ আবার কেমন দীক্ষা হলো? করগুণে বীজমন্ত্র জপ করা শিখিয়ে দাও। আমায় কিছুই শিখিয়ে দিলে না তো। আমার বীজমন্ত্র তুমি, সে আবার কেমন? ঠাকুর, তোমার ভেজাল কথা থাক। বলো, তুমি আমায় তোমার মনের মতো করে নেবে। আচ্ছা রে আচ্ছা, এবার খুশি তো? তুমি আমার, সংসারও আমার। নিশ্চিন্তে সংসার করো। সন্ধ্যা সকালে আমার নাম গান করবে। দুহাত দিয়ে মুখখানা ধরে আদর করে আমার আশীর্বাদ আদরিনী হও, স্নেহের হও। সবাই তোমায় ভালোবাসবে। এবার দরজা খুলে দাও। অনেক সময় বাইরে সবাই দাঁড়িয়ে আছে। প্রণাম করে বেরিয়ে আসতে
চারিদিক থেকে মৌমাছির মতো হুল ফোটাতে লাগলো। একটুখানি মেয়ের আবার গোপন কথা ঠাকুরের সঙ্গে ইত্যাদি। সবাই আমার প্রতি অসন্তুষ্ট হয়েই কোনো কথা জিজ্ঞাসা করেন না। কি করে জপ করব? কিছুই তো শিখিয়ে দিলেন না। সবাই মণ্ডপে যায়, বুকে হাত দিয়ে কর গুনে অং বং চং কী সব হিসাব করে। আবার ছলে কৌশলে জানতে হবে ঠাকুরের কাছে। কানে ফু দেয় গুরুমন্ত্র দিয়ে। নাই বা ফু দিলেন, তবুও ঠাকুর আমার গুরু। জবটা তো ঠাকুরকে দেখিয়ে দিতে হবে, কাউকে কিছু জিজ্ঞাসাও করা যাবে না। ঠাকুর ঘরে ঠাকুর বিছানায় বসে গড়গড়া খাচ্ছেন। এমন সময় একটি ভৈরবী ঠাকুরের সামনে হাঁটু গেড়ে বসতেই ঠাকুর হাসতে হাসতে বলছেন, আজ আবার যোগিনীর কি অভিপ্রায়ে আগমন? সে কোনো কথা না বলে গানের মাধ্যমে জবাব দিল, দীক্ষা দাও গো, দীক্ষা দাও গো, আমি যে নব ভিকারিণী, দীক্ষা তরে ভিক্ষা করি তোমারই দাঁড়ি। শুনেছি পুরাণে সাধু সন্ত স্থানে, দিনের সখা আসে দিন তারণী। বহুদূর হতে বহু আশা লয়ে এসেছি, দিও না, দিও না ফিরায়ে। ঠাকুর, তোমার হাতে ওটা কি? ত্রিশূল? ওটা দিয়ে কি হয়? আমার প্রতি কুদৃষ্টি করলে তার চোখ ফুটো করা হয়। কত সময় আর গাম্ভীর্য নিয়ে থাকা যায়? আর একখানা গান গেয়ে সে ছুটে পালালো। ছোট্ট মেয়েকে ইন্দুপ্রভা দেবী যেমনটি সাজিয়ে শিখিয়ে দিয়েছে, ঠিক তেমনই করেই যোগিনী সে যে ঠাকুরের সামনে এত সময় বসেছিল। এবার তাহার কাজ শেষ। ছুটে অন্ধকারে সেদিনের মতো লুকিয়ে পড়ল। 1-2 দিন পর থেকেই একটা অবস্থার সূচনা হলো। মাঝে মাঝে ঠাকুরের কথা শুনতে শুনতে জ্ঞান হারিয়ে ফেলতে আরম্ভ করলো। ঠাকুর বসে আছেন, দিদি মাথার জট ছাড়িয়ে দিচ্ছেন, সামনে দাঁড়িয়ে আমি। দিদি আর আমি ঠাকুরের কথা শুনছিলাম। এমন সময় ঠাকুমা স্নান করে ঠাকুর প্রণাম করতে এলেন। ঠাকুর প্রণাম করে ঠাকুরকে বললেন, ঠাকুর, মেয়েটার যে ওইরকম হচ্ছে, কি করা যাবে? বিয়ে দিতে হবে, শ্বশুরবাড়িতে যেতে হবে। এরকম হলে ওকে সামলাবে কে? তুমি একটু চিন্তা করো, কি করা যায়? ঠাকুমা ঠাকুরের কাছে নিবেদন করে বেরিয়ে গেলেন। ঠাকুর আমার মুখের দিকে তাকিয়ে হাসতে হাসতে হাতখানা টেনে মুখের সামনে নিয়ে একটা জিনিস মুখ থেকে বের করে হাতে দিয়ে বললেন, কাউকে দেখাবি না, খেয়ে নে। দিদিও দেখতে পেল না। হাত মুঠা করে মুখে পুরে দিলাম। তারপর থেকে ওই অবস্থা আর হয় নাই। সন্ধ্যাবেলা প্রত্যহ তুলসী মঞ্চ ঘিরে ছোটরা সবাই বসে, স্তবপাঠ করে, পড়াশোনা করতে যায়। মণ্ডপে ছোটদের ঢুকতে দেওয়া হয় না। আর যখন ঠাকুর আসেন তখন ছোট ছেলেমেয়েরা তুলসী মঞ্চের মতো ঠাকুরকে ঘিরে স্তবপাঠ করি। সেদিন স্তবপাঠ সমাপ্ত হতেই ঠাকুর বললেন, দাসীরও প্রার্থনা পূর্ণ করো দয়াময়। দয়াময় কি দাসীদের প্রার্থনা পূর্ণ করবেন না? তাই পুনরায় মেয়েরা মিলে দাসীর প্রার্থনা গানটা গাইলেন। তারপর কাকারা এসে পড়লেন। তাদের স্তবস্তুতি হবে, ঠাকুরের উপদেশ শোনা হবে। জ্যাঠামশাই ঠাকুরকে বললেন, ঠাকুর, 128টা ছেলে দেখা হলো। ঘর ভালো তো বর ভালো না। আমরা তো হয়রান হয়ে গেলাম মালতীর বর খুঁজে বের করতে। তবে কি মালতীর বর জন্মায় নাই? ঠাকুর একটু গম্ভীর হয়ে থেকে বললেন, বর তো ঘরের কোণেই রয়েছে, সময় হলেই বর আপনি বেরিয়ে আসবে। এ বিষয়ে আর কোনো কথা হলো না। আর কিছু স্মৃতিপটে দাগ কাটার মতো নাই। এবারের মতো ঠাকুর চলে গেলেন। সবাই আপন আপন জায়গায় চলে গেলেন। ছোট পিসিমা কলিকাতায় ফিরে এসে চিঠি লিখলেন, আমার বাসার একজন ভদ্রলোক পাত্রী চাইছেন, আপনারা এসে দেখে শুনে কথা বলুন। ছেলের পিতা খুব আগ্রহ দেখাচ্ছেন। রাঙা কাকা কলিকাতায় এসে কথাবার্তা দেনা পাওনা সব ঠিক করে পাত্রী দেখাতে ছেলের বাবাকে দীঘলকান্দিতে নিয়ে গেলেন। ভদ্রলোক মেয়ে দেখে ওইখানে মেয়েকে আশীর্বাদ করে দিন তারিখ ঠিক করে চলে গেলেন। ঠাকুরকেও বিস্তারিত জানানো হলো। ঠাকুর চিঠি লিখলেন, আশীর্বাদ করি 2টি মেয়ের বিয়ে একসঙ্গে নির্বিঘ্নে সম্পূর্ণ হোক। চিঠি পেয়ে তো সবাই আশ্চর্য হয়ে গেলেন। লিখলাম একজনের কথা, আর ঠাকুর দুজনকেই আশীর্বাদ পাঠালেন। যাক, অনেক কথা বলে ফেললাম। অন্তর্যামী ঠাকুরের কাছে বর নিয়ে 2টি মেয়েকে একই দিনে বিয়ে দিলেন বাড়ির কর্তারা। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।